আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের বাংলা উচ্চারণ যে টপিকটি আছে সেটি। এই ক্লাসটি আসলে কাদের জন্য? এই ক্লাসটি হচ্ছে যারা এইচএসসিতে পড়াশোনা করছো তাদের জন্য, বিশেষ করে যারা এইচএসসি 2025 এবং 2026-এর ব্যাচ আছো তাদের জন্য এই ক্লাসটি। তো তোমরা জানো, তোমরা যে বাংলা দ্বিতীয়তে বিশেষ করে বাংলা ব্যাকরণে বাংলা উচ্চারণ নামে একটি টপিক আছে, এই টপিক থেকে তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই টপিক নিয়ে আমি আলোচনা করব। এই টপিকটিকে আমি দুইটি ভাগে ভাগ করেছি। দুইটি ভাগে বলতে গেলে দুইটি ক্লাসে বিভক্ত করেছি। এই দুটি ক্লাসের মাধ্যমে বাংলা উচ্চারণ সম্পূর্ণ টপিকটি শেষ করবো ইনশাল্লাহ। তো প্রথম ক্লাসে কি আছে? প্রথম ক্লাসে হচ্ছে অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, ব ফলা, ম ফলা এবং জ ফলার উচ্চারণ, এবং দ্বিতীয় ক্লাসে থাকবে হচ্ছে বাংলা উচ্চারণের সাধারণ নিয়মাবলী এবং অনুশীলন। আমি এই দুইটি ক্লাসের মাধ্যমে বাংলা উচ্চারণ ক্লাসটি সম্পূর্ণ শেষ করব স্বল্প সময়ে। তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। এর ফলে তোমরা বাংলা ব্যাকরণের যে বাংলা উচ্চারণ টপিকটি আছে এই টপিকে তোমরা এক্সপার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো আমরা আলোচনা শুরু করি। তার আগে বলে রাখি, যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবে। তাহলে চলো আমাদের ক্লাস শুরু করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাংলা উচ্চারণ তোমাদের যে পরীক্ষায় আসে এটা হচ্ছে দুইভাবে পরীক্ষায় আসে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে পরীক্ষায় যেভাবে আসে, এখানে পরীক্ষায় কিন্তু ক এবং খ অপশন দেওয়া থাকে, তোমরা যে কোনো একটা উত্তর করতে হয়। যেমন ক নম্বরে লেখা আছে বাংলা অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। তার মানে তোমাকে বলা হবে যে বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখার জন্য বলা হতে পারে, ঠিক আছে? অথবা যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। তোমাকে এখানে 7টি শব্দ দিতে থাকবে, বা এর বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। এখানে তোমাকে ধরো 7টি শব্দ দেওয়া থাকবে, 7টি দেওয়া থাকলে তোমাকে 5টি শব্দের সঠিক উচ্চারণ লিখতে হবে। তার মানে তোমাকে যে কোনো একটি উত্তর করতে হবে। এই জন্য তোমাকে যদি এটা মনে করো এই এই যে খ নম্বরটা তুমি উত্তর করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিভাবে উত্তর করতে হয় সেই রুলসগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে এই রুলসগুলি মূলত যে নিয়মগুলো আছে এই নিয়মগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। দুইটি ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিয়ম শেষ করব এবং আমরা অনুশীলন করবো, এতে করে আমাদের প্রস্তুতিটা এবং আমাদের বাংলা উচ্চারণে যে প্রস্তুতি জোরালো হয়ে উঠবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমাদের ক্লাস শুরু করি। তো আমাদের ক্লাসে প্রথমে যে টপিকটি আছে সেটি হচ্ছে অধ্বনির উচ্চারণ। অধ্বনির উচ্চারণ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সর্বমোট 8টি নিয়ম রয়েছে। এই 8টি নিয়মের মাধ্যমে আমরা অধ্বনির উচ্চারণে যা নিয়ম আছে সবগুলো এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বর যে নিয়মটা সেটি হচ্ছে শব্দের আদিতে অ স্বাধীনভাবে বসলে এবং এরপর ই বা ইকার, ঠিক আছে, ই বা তাদের কার থাকলে ও এর উচ্চারণ উ এর মতো হয়। আবারও বলছি, শব্দের আদিতে মানে কি, শব্দের শুরুতে অ অর্থাৎ স্বরয় স্বাধীনভাবে বসলে, মানে সরাসরি বসলে, এবং এরপর রস্বই বা তাদের কার থাকলে, ঠিক আছে, রস্বই বা দীর্ঘই বা তাদের কার থাকলে এর ও এর উচ্চারণ উ এর মতো হয়। যেমন তোমরা লক্ষ্য করো এখানে যে শব্দটি আছে অভিমান, অভিমানের মধ্যে ও যে স্বরয় আছে অ, এটা কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে, যেমন সরাসরি স্বরয় ব্যবহৃত হয়েছে। আমরা জানি স্বরয় দুইভাবে ব্যবহৃত হয়, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে লুকায়িত থাকে, আরেকটা হচ্ছে সরাসরি ব্যবহৃত হয়। এই শব্দে সরাসরি সরাসরি অর্থাৎ স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। তাহলে কোনো শব্দের শুরুতে যদি স্বরয় স্বাধীনভাবে ব্যবহৃত হয় এবং এরপরে যদি ই বা অথবা তার কার থাকে, তাহলে কি হবে? ও এর উচ্চারণ উ হয়ে যাবে। যেমন তোমাদের লক্ষ্য করছো যে ও অভিমান শব্দটি অভিমান হয়ে গেছে, পরবর্তী কিন্তু যে বিমান আছে এটা কিন্তু ঠিক আছে, শুধু ওটা উ হয়ে গেছে। একইভাবে অতীতকে আমরা অতীত বলতে পারি, ঠিক আছে? তোমরা এখানে লক্ষ্য করতে পারো যে এখানে দীর্ঘইকার কিভাবে হলো, দীর্ঘইকার কোথায় গেল। মনে রাখবে, উচ্চারণের সময় দীর্ঘইকার থাকলে হ্রস্বইকার হয়ে যায়, দীর্ঘ উকার থাকলে হ্রস্বকার হয়ে যায়, জ থাকলে বর্গীয় জ হয়ে যায়, অর্থাৎ জ থাকলে বর্গীয় জ হয়ে যায়। এটা মনে রাখবে সবসময়, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বর যে নিয়মটা আছে সেটি হচ্ছে 2 নম্বর নিয়মটা হচ্ছে আদ্য ও এর পর জ ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে ও এর উচ্চারণ উ এর মতো হয়। আবারও বলছি, আদ্য ও এর পর জ ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে ও এর উচ্চারণ উ এর মতো হয়। যেমন অধ্যক্ষ, তোমরা একটা লক্ষ্য করে দেখো যে এখানে আদ্য অ, মানে শব্দ আদ্য মানে কি, শুরুতে, শব্দের শুরুতে যদি অ থাকে এবং এরপরই যদি জ ফলাযুক্ত কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, তার মানে ধ একটি ব্যঞ্জন বর্ণ এবং সাথে জ ফলা যুক্ত আছে, এজন্য
ও এর উচ্চারণ উ হয়ে যাবে। তুমি এখন লক্ষ্য করে যে উ হয়ে গিয়েছে। তোমরা বাকিটা কিন্তু দেখার দরকার নেই, শুধু অটা তোমাদের তাকাবা, ঠিক আছে? বাকিটা আমাদের ভিন্ন নিয়মে পড়ে। এখন তোমরা দেখো, তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে দ ধ ক খ কিভাবে এলো, এগুলো ভিন্ন নিয়ম, এগুলো নিয়ম আমরা নিচে পড়বো। তোমরা শুধু ওর দিকে লক্ষ্য রাখো, ওটা পরিবর্তন হচ্ছে কি না, ঠিক আছে? এরপরে যা আছে দেখো, অদ্য অদ্য ওটা পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়েছে? কারণ হচ্ছে এখানে দ একটি ব্যঞ্জন বর্ণ, এরপরে জ ফলা আছে। আমরা কি জানি, আদ্য ও এরপর কোনো ব্যঞ্জন বর্ণের সাথে জ ফলা যুক্ত থাকলে তাহলে ও এর উচ্চারণ উ হয়ে যায়। তাহলে আমরা এখানে উ হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর যে নিয়মটি আছে তোমরা সেটা দেখো, আদ্য ও এর পর, আদ্য ও এর পর ক্ষীয় থাকলে ও এর উচ্চারণ উ এর মতো হয়। তার মানে শব্দের শুরুতে যদি স্বরয় থাকে এবং এরপর ক্ষীয় থাকে তাহলে ও এর উচ্চারণ উ হয়ে যায়। যেমন লক্ষণ, তোমরা এখন লক্ষ্য করো এখানে সরাসরি কিন্তু স্বরয় স্বাধীনভাবে বসে নাই, লর সাথে মনে মনে কিন্তু স্বরয় আছে, লক্ষণ। তার মানে লর সাথে মনে মনে স্বরয় লুকায়িত আছে, তার মানে কি এখানে অবশ্যই স্বরয় আছে। আর এখানে আমরা কি বলেছি, আদ্য স্বরয়, তার মানে অবশ্যই শব্দের শুরুতে ব্যবহৃত হয়েছে, শুরু যে বর্ণটা আছে এর সাথে ব্যবহৃত হয়েছে। তার মানে আমরা বলতে পারি কি, আদ্য স্বরয়ের পর ক্ষীয় থাকলে এর ও যে ও এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। তুমি দেখো এখানে যে ল আছে এর সাথে উকার যুক্ত হয়ে যাবে, যে লু হয়ে গেছে, ল থেকে লু। বাকিটা তোমাকে দেখতে হবে না, ক্ষীয় ক্ষীয় মূর্ধন্য কেন খন ক কোথা থেকে আসছে এগুলো তোমাকে দেখতে হবে না, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। তুমি শুধু ল অ দিকে লক্ষ্য রাখো, আমার শুধু ও ধ্বনি উচ্চারণ আলোচনা করছে। কিন্তু তোমরা যদি এগুলো তালগুল পাকিয়ে ফেলো তাহলে কিন্তু হবে না। আমরা যে যে রুলসগুলো পড়বো ওই রুলস প্রয়োগ করব। আমরা যদি এক রুলসের ভিতর দিয়ে অন্য রুলসের ভিতরে ঢুকে যাই তাহলে কিন্তু আমাদের উচ্চারণ শেখা হবে না। এটা উচ্চারণ একটা সমস্যা, কিন্তু উচ্চারণ কিন্তু আবার বুঝলে মজা আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যোগ্য, যোগ্য হয়ে গেল, ঠিক আছে? 4 নং যে নিয়মটা আছে সেটি হচ্ছে রেফ যুক্ত শব্দের বানানে, আবারও বলছি, রেফ যুক্ত শব্দের বানানি জ ফলা ব্যবহৃত হয় না, ঠিক আছে? হলেও আদ্য ও এর উচ্চারণ উ এর মতো হয়। যদি হয়, আমরা সাধারণত কি জানি যে রেফ যুক্ত শব্দের বানানে জ ফলা কখনো ব্যবহৃত না হয়। তারপরে যদি জ ফলা হয় বা জ হয় তাহলে কি হয়, ও এর উচ্চারণ উ হয়ে যায়। যেমন পর্যায়, দেখো এখানে জ ফলা না থাকলে জ কিন্তু টিকে আছে, যার কারণে এখানে তোমার উপরে রেফ আছে আর জ ফলা মানে জ আছে, এই জন্য তোমাকে এটাকে প এর উচ্চারণ উ হয়ে যাবে। যে পর সাথে মনে মনে ও আছে, ঠিক আছে? এটা ও থাকার কারণে উ হয়ে যাবে, এই যে পর্যায় হয়ে গেল, ঠিক আছে? একইভাবে আমরা পড়তে পারি চর্যাপদ, চূর্যাপদ। ঠিক আছে, আমরা একটু আগে কি বলেছিলাম যে যদি এই যে অজস্র জ থাকে তাহলে বর্গীয় জ হয়ে যাবে। আরেকটা কথা মনে রাখতে হবে যে একটু আগে দেখো এখানে কিন্তু মূর্ধন্য আছে, মূর্ধন্য থাকলে কি হয়ে যাবে, দন্ত ন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর যে নিয়মটা আছে সেটি হচ্ছে একাক্ষর শব্দের প্রথমে, একাক্ষর শব্দ আসলে কি, একটি অক্ষরের মাধ্যমে যে শব্দ গঠিত হয় তাকে একাক্ষর শব্দ বলা হয়, ঠিক আছে? একটি অক্ষরের মাধ্যমে একটি শব্দ গঠিত হলে তাকে একাক্ষর শব্দ বলা হয়। তাহলে কি বলেছে, একাক্ষর শব্দের প্রথমে অ এবং পরে দন্ত ন থাকলে কোথাও কোথাও সে ও এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন মন কি হয়ে গেল, মুন হয়ে গেল, ঠিক আছে? তাহলে একাক্ষর বর্ণের, বুঝতে পারছো যে মন যে শব্দটা এক একাক্ষর, মন, মন, ঠিক আছে? এটা একবার উচ্চারিত হয় যার কারণে এটা একাক্ষর বর্ণ, সরি একাক্ষর শব্দ। তাহলে মনের সাথে এই যে এখানে মন নিচে মনে মনে ও আছে, যার কারণে এটা উকার হয়ে যাবে, এখানে উকার যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই, কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর কমেন্টে জানাবে এবং সাথে সাথে আমরা বিশেষ করে আমি এটার উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার এখানে দেখো স্বরয়ের কিছু ব্যতিক্রম নিয়ম আছে। এগুলো হচ্ছে স্বরয় উ হয় না, ব্যতিক্রম নিয়ম, মানে স্বরয় স্বরয় থাকে। যেমন 1 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে ক্ষীয়, ক্ষীয় এর সাথে কোনো অন্য কোনো বর্ণ যুক্ত থাকলে, ক্ষীয় এর সাথে অন্য কোনো বর্ণ যুক্ত থাকলে ও এর উচ্চারণ অবিকৃত থাকে। অবিকৃত মানে কি, কোনো বিকৃত হয় না, কোনো পরিবর্তন হয় না, ওই থাকবে, ঠিক আছে? তুমি লক্ষ্য করো যক্কা যে শব্দটা, কি বলেছি আমরা, ক্ষীয় এর সাথে অন্য কোনো বর্ণ যুক্ত থাকলে, ঠিক আছে? ক্ষীয় এর সাথে অন্য কোনো বর্ণ যুক্ত থাকলে তাহলে এটা কি হয়ে যায়, মানে কোনো পরিবর্তন হয় না। যেমন যক্কা, দেখো জ্বর নিচে মনে মনে সরয় আছে, আমরা জানি এটা আছে, মানে লুপ্ত আছে। এর সাথে ক্ষীয়র সাথে কিন্তু মফলা যুক্ত আছে, যার কারণে এটার মানে এই যে এখানে জয়ের সাথে উকার যুক্ত হয়নি। দেখুন যক্ষা, একইভাবে পক্ষ, লক্ষণ, এই যে একটু আগে কিন্তু আমরা পড়েছিলাম যে 3 নম্বর যে রুলসটা আছে এখানে আমরা পড়েছিলাম যে লক্ষণ কি লক্ষণ হয়ে গেছিল, উকার যুক্ত হয়েছিল। কারণ কি, এখানে কিওর সাথে কোনো কিছু যুক্ত নাই,
কিন্তু কেউ সাথে যদি কোনো কিছু যুক্ত থাকে, ম ফলা, ব ফলা বা অন্য কোনো ফলা যুক্ত থাকে, তাহলে এটা কিন্তু মানে সব আদ্য ও এর উচ্চারণ কি অবিকৃত থাকে, কোনো পরিবর্তন হয় না। যেমন লক্ষণ, একইভাবে দেখো আমি এখানে একটু দেখালাম লক্ষণ এবং লক্ষণ পার্থক্য তোমরা দেখে নাও, কেন লক্ষণ ও হলো, কেন ও হলো না, দুইটা রুলস কিন্তু। আর এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, তোমরা সবসময় দেখে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই জন্য এখানে একটি দৃষ্টান্ত রেখে দিলাম। তারপর 2 নম্বর যে নিয়মটি আছে সেটা হচ্ছে অযুক্ত র ফলার পরে, মানে অযুক্ত র ফলার পরে অন্তস্থ অ থাকলে সেই অ এর উচ্চারণ অবিকৃত থাকে। তার মানে কি, যদি শব্দের শুরুতে যে বর্ণটা থাকে এর সাথে অযুক্ত থাকে এবং এর সাথে যদি র ফলা থাকে এবং এরপর অন্তস্থ অ থাকে, তাহলে যা লেখা থাকবে তাই হবে। যেমন ক্রয়, ত্রয়। ঠিক আছে। 3 নম্বর যে নিয়মটা আছে সেটি হচ্ছে নেতিবাচক, নেতিবাচক বা না অর্থে ও বা অন এবং অসহায় বা সহিত অর্থে দন্ত যুক্ত হলে ও এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন অনিকেত, অনিকেত, অবিচার, অবিচার। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমরা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে রাখবে। আর যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবে। তো এরপরে যে টপিকটি আছে সেটি হচ্ছে এ ধ্বনির উচ্চারণ। আমরা একটু আগে কি আলোচনা করলাম সেটি হচ্ছে অধ্বনির উচ্চারণ। এখন চলে আসলাম আমরা এ ধ্বনির উচ্চারণে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 1 নম্বর যে নিয়মটা আছে সেটি হচ্ছে শব্দের শুরুতে এ কার এবং তারপরে রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ এ এবং উকার থাকলে আদ্য এ এর উচ্চারণ এ এর মতো হয়। অর্থাৎ শব্দের শুরুতে যদি এ কার থাকে, শব্দের শুরুতে যদি এ কার থাকে এবং এরপরে যদি রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ, ঠিক আছে, এ অথবা উ কার থাকে, তাহলে এ এর উচ্চারণ এ এর মতো হয়। যেমন দেখি, তোমরা লক্ষ্য করো যে এখানে শব্দ শুরুতে এ কার আছে এবং এরপরে কি আছে, রস্বই কার আছে, ঠিক আছে, তাহলে এ এর উচ্চারণ এটাই থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। একইভাবে ঢেকি, একইভাবে আমরা বলতে পারি একুশ বলতে পারি, এখানে কিন্তু রস্বই কার আছে এ এরপরে। এবার খে, মে, মেট্রো, তেত্র ইত্যাদি এগুলো কোনো পরিবর্তন হবে না। এরপরে যেটা আছে 2 নং যে নিয়মটা আছে সেটা হচ্ছে শব্দের শুরুতে এ কারের পর যদি, শব্দের শুরুতে এ কারের পর যদি অনুস্বার অথবা ও থাকে এবং তারপর রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘ ছাড়া অন্য ধ্বনি থাকলে এ এর উচ্চারণ এ হয়। যেমন ট্যাংরা কি থাকলে আমরা কি জানি যে শব্দের শুরুতে যদি এ কার থাকে এবং এরপর যদি অনুস্বার অথবা ও থাকে, ঠিক আছে, তাহলে এর উচ্চারণ কি হয়ে যায়, এ হয়ে যায়। এখানে তোমরা লক্ষ্য করো, এই যে ট্যাংরা হয়ে গেলে কি, এখানে জ ফলা আকার যুক্ত হয়েছে, আবার এখানে ল্যাংরা কি জ ফলা আকার যুক্ত হয়েছে, একই উচ্চারণ কিন্তু একটু ভিন্ন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। 3 নম্বর যে নিয়মটা আছে সেটি হচ্ছে, তোমরা লক্ষ্য করো, একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে, একাক্ষর মানে কি, মানে একটি অক্ষর, মানে একটি অক্ষর, একাক্ষর ধাতু মানে কি, একাক্ষর ধাতু মানে হচ্ছে একটি অক্ষর দিয়ে যে ধাতুর সৃষ্টি হয় সেটা হচ্ছে একাক্ষর ধাতু। তোমরা নিশ্চয়ই ক্লাস 9-10-এ ধাতু পড়েছ। আমরা জানি যে ধাতুগণ কত প্রকার, 20 প্রকার। আমরা ধাতুগণ পড়েছিলাম। এই যে ধাতুগণ, এই ধাতুর মাধ্যমে কিন্তু আমাদের মূলত ক্রিয়া সৃষ্টি হয়, ঠিক আছে, শব্দ তৈরি হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ যুক্ত হলে সাধারণত সেই এ এর উচ্চারণ এ এর মতো হয়। যেমন দেখা, দেখা হয়ে যাবে খেলা। দেখো, দেখা শব্দটি কিন্তু দেখ ধাতু থেকে সৃষ্টি হয়েছে। খেলা শব্দটি কিন্তু হেল থেকে তৈরি হয়েছে। খেদা মানে কি, খেদ থেকে সৃষ্টি হয়েছে। 4 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে ধাতুর মূলে ইকার ছিল এমন শব্দে, ধাতুর মূলে ইকার ছিল এমন শব্দে এ এর উচ্চারণ এ এর মতোই হয়। যেমন যে শব্দটি মানে তৈরি হয়েছে, এই শব্দটি যে ধাতুটি ছিল, এই ধাতুটা মধ্যে যদি একার থাকে তাহলে এটা যেটা থেকে হবে এটাই থাকবে। যেমন শেখা, শিখ ধাতু থেকে সৃষ্টি হয়েছে, কেনা কিন ধাতু থেকে হয়েছে। এগুলো তোমাদের পরীক্ষায় আসে না, তারপরে শিখে রাখা ভালো, ঠিক আছে, অ্যাডমিশনে কিন্তু আসে এগুলো। 5 নম্বর যে নিয়মটা আছে সেটি হচ্ছে একাক্ষর সর্বনাম, এটা পরীক্ষায় আসে না, তারপরে শিখে রাখবে, বলে দিচ্ছি। একাক্ষর সর্বনাম পদের একারের উচ্চারণ এ এর মতোই হয়। যেমন কে, সে, যে ইত্যাদি। এইগুলো পরীক্ষায় আসে, বিশেষ গুরুত্বপূর্ণ এগুলাই, এই যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যা আছে সেটা হচ্ছে ব ফলার উচ্চারণ। আমরা অধ্বনি এবং এ ধ্বনির উচ্চারণ শিখলাম, এখন ব ফলার উচ্চারণ আমরা শিখে নিচ্ছি। দেখি কি লেখা আছে। 1 নম্বর যে নিয়মটা সেটি হচ্ছে আদ্য ব্যঞ্জন বর্ণ ব ফলা যুক্ত হলে, মানে শব্দের শুরুতে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে এবং এর সাথে যদি কোনো ব ফলা যুক্ত থাকে,
তাহলে সাধারণত সেই ব ফলার কোনো উচ্চারণ হয় না। যেমন স্বাধিকার, স্বাধিকার, স্বদেশ, স্বদেশ। তোমরা এখানে লক্ষ্য করো যে এই যে এখানে কিন্তু দন্ত স্বর সাথে ব যুক্ত হয়েছে, ব ফলা যুক্ত হয়েছে, যার কারণে এখানে এটা কিন্তু শব্দের শুরুতে, তার মানে শব্দের শুরুতে যদি তোমার কোনো ব্যঞ্জন বর্ণ থাকে এবং এরপরে এর সাথে যদি কোনো ব ফলা যুক্ত থাকে, তাহলে কি হবে, এখানে ব ফলা উচ্চারিত হবে না। দন্ত স্বর কিন্তু একটি ব্যঞ্জন বর্ণ, এটা কিন্তু ব ফলা উচ্চারণ হয়নি। আর আমরা জানি যে এটা আমাদের একটা নিয়ম আছে, কিন্তু তারপরে এখানে বলে দিচ্ছি, আমরা জানি যে শব্দে যদি দন্ত স্ব তালবস্যর মতো উচ্চারিত হয়, শব্দের মধ্যে দন্ত স্ব যদি তালবস্যের মতো উচ্চারিত হয়, তাহলে সেটি তালবস্য হয়ে যায়। ঠিক আছে, যেমন স্বাধিকার হয়ে গেল স্বদেশ, স্বদেশ হয়ে গেল তালবস্য হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমরা এইগুলো কিন্তু যে তালবস্য দন্ত স্ব যে বিষয়গুলো, এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ। 2 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে শব্দের মধ্যে কিংবা শেষে, শব্দের মধ্যে কিংবা শেষে ব ফলা থাকলে যুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়। অর্থাৎ শব্দের মধ্যে বা শেষে যদি কোনো ব ফলা যুক্ত থাকে এবং যে শব্দের সাথে, অর্থাৎ যে বর্ণের সাথে ব ফলা যুক্ত থাকবে, ওই বর্ণটি উচ্চারণ দ্বিত্ব হয়ে যাবে। ঠিক আছে, যেমন আশ্বিন, তোমরা লক্ষ্য করো এখানে সরায়া তালবস্বর কি রস্বইকার শি, তালবস্যের সাথে কি যুক্ত আছে, ব ফলা যুক্ত আছে, কিন্তু এখানে কিন্তু ব ফলার উচ্চারণ হয়নি, এখানে আশ্বিন আমরা বলি। আমরা কি আশ্বিন বলি, আশ্বিন বলি না, আমরা কি বলি, আশ্বিন বলি। তার মানে এখানে তালবস্য শব্দটি দ্বিত্ব উচ্চারিত, অর্থাৎ দুইবার উচ্চারিত হয়েছে। একইভাবে অশ্ব আমরা পড়তে পারি। 3 নং যে নিয়মটা আছে, 3 নং হচ্ছে উপসর্গ যুগে গঠিত শব্দের খণ্ডতর সাথে ব ফলার ব অবিকৃত থাকে। অবিকৃত মানে কি, মানে ব উচ্চারিত হবে। যেমন উদ্বেগ, আমরা কি এটা কিন্তু অনেকে উদ্বেগ বলে, উদ্বেগ হবে না, হবে কি উদ্বেগ, কারণ এটা কিন্তু উপসর্গতে যুক্ত হয়েছে, উদ্বেগ, উদ্বোধন। ঠিক আছে, 4 নং যে নিয়মটা আছে সেটি হচ্ছে ব এবং ম এর সাথে, ব এবং ম এর সাথে যুক্ত ব ফলা অবিকৃত থাকে। যেমন সংবর্ধনা, দেখো ম ফলার সাথে ব আছে, যখন কোনো উচ্চারিত হবে, ব উচ্চারিত হবে। ঠিক আছে, যেমন সম্বোধন, যেমন সম্বোধন যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত ব ফলা উচ্চারণ হয় না। তার মানে যুক্ত ব্যঞ্জনের সাথে যদি কোনো ব ফলা যুক্ত হয়, তাহলে এটার উচ্চারণ হয় না। যেমন পার্শ্ববর্তী, তোমরা দেখো এখানে রেফের সাথে তালবস্য যুক্ত আছে, এর সাথে আবার যদি ব ফলা যুক্ত হয়, তাহলে ব ফলার উচ্চারণ হবে না। যেমন পার্শ্ববর্তী, একইভাবে উজ্জ্বল শব্দটিও একইভাবে হবে, কিন্তু এখানে ব ফলার উচ্চারণ হবে না। তার মানে আমরা এখান থেকে কি কি শিখলাম, অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ এবং ব ফলার উচ্চারণ শিখেছি। পরবর্তী যে সেটা শিখবো সেটি হচ্ছে ম ফলার উচ্চারণ। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থী তুমি দেখছো যে 1 নম্বর যে নিয়মটি আছে এখানে ম ফলা উচ্চারণের, শব্দের আদিতে ম ফলার কোনো উচ্চারণ হয় না। শব্দের আদিতে যদি ম ফলা থাকে, তাহলে এর উচ্চারণ হবে না। যেমন শব্দের শুরুতে এখানে স্মরণ, লক্ষ্য করো এখানে ম ফলা আছে, এই জন্য ম ফলা উচ্চারণ হয় না, এখানে তালবস্য হয়ে গিয়েছে। আরেকটা কথা মনে রাখবা যে এখানে কিন্তু চন্দ্রবিন্দু হয়েছে। চন্দ্রবিন্দু কেন হয়েছে, কারণ হচ্ছে শব্দের মধ্যে যদি কোনো নাসিকা বর্ণ লোপ পায়, তাহলে যেখানে লোপ পাবে, যে বর্ণের সেখানে, যে বর্ণের পাশে লোপ পাবে, ওই বর্ণের উপরে চন্দ্রবিন্দু যুক্ত হবে। তাহলে নাসিকা বর্ণ কোনগুলো, নাসিকা বর্ণ হচ্ছে উ, ইয়, ঠিক আছে, উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই 5টা হচ্ছে নাসিকা বর্ণ। নাসিকা বর্ণ লোপ পেলে কি হয়, চন্দ্রবিন্দু যুক্ত হয়। ঠিক আছে, 2 নং যে নিয়মটা আছে সেটি হচ্ছে শব্দের শেষে বা শেষে, শব্দের মধ্যে বা শেষে ম ফলা থাকলে যুক্ত বর্ণের উচ্চারণ দিতে হয়। এটাও ঠিক জ ফলার মতোই, আমরা জ ফলা যেভাবে শিখেছিলাম একইভাবে। 3 নম্বর যে নিয়মটা আছে সেটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটাই প্রায় পরীক্ষায় আসে এটা। ঠিক আছে, 3 নম্বর নিয়মটা তোমরা মনে রাখবে, গ, উ, ট, ন, ন, ম, ল এর সাথে যুক্ত ম এর উচ্চারণ অবৃত থাকে। তার মানে এগুলোর সাথে যদি ম ফলা যুক্ত থাকে, তাহলে ম উচ্চারণ হয়। যেমন বাগ্মী, ঠিক আছে, মৃন্ময় ইত্যাদি। ঠিক আছে, তারপরে কি আছে, যুক্ত ব্যঞ্জনের সাথে, যুক্ত ম ফলা উচ্চারণ হয় না। একই জ ফলার মতো আর কি, জ ফলা যেমন যুক্ত বর্ণের সাথে উচ্চারণ হয় না, ম ফলা যুক্ত বর্ণের সাথে বর্ণ উচ্চারণ হয় না। এরপরে কি আছে, ভ ফলার মতো। আচ্ছা, এখানে কি আছে, জ ফলার উচ্চারণ, কি আছে, জ ফলার উচ্চারণ। 1 নম্বর যে নিয়মটি আছে সেটি হচ্ছে আদ্যবর্ণে জ ফলা যুক্ত হলে বর্ণটি অকারান্ত বা আকারান্ত হলে এর উচ্চারণ এর মতো হয়। যেমন ব্যক্ত, তোমরা লক্ষ্য করো ব্যক্ত কিভাবে হয়েছে, ব্যক্ত হয়ে গেছে আদ্যবর্ণে জ ফলা যুক্ত হলে। আদ্যবর্ণ কোনটা, ব, আদ্যবর্ণ। আদ্য মানে কি, মানে শব্দের শুরুতে মানে জ ফলা যুক্ত ব্যঞ্জন বা বর্ণ থাকলে, তাহলে এর সাথে কি, মানে অকারান্ত বা আক্রান্ত হলে, এটা দেখো
এই যে ব যেটা আছে এটা কিন্তু মনে মনে কি আছে, স্বরয় যুক্ত আছে, তার মানে অকারান্ত বর্ণ। তাহলে থাকলে এর সাথে কি জ ফলা যুক্ত হলে কি হবে, এ হয়ে যাবে, জ ফলাযোগ আকার হয়ে যাবে, যেমন ব্যক্ত, কিভাবে ধ্যান। 2 নম্বর যে নিয়মটা সেটি হচ্ছে যুক্ত বর্ণের সাথে জ ফলার উচ্চারণ হয় না, যুক্ত বর্ণের সাথে জ ফলার উচ্চারণ হয়, যেমন সন্ধ্যা, মর্ত। একইভাবে ঠিক ব ফলা ম ফলার মতো জ ফলাও ঠিক একই রকম। 3 নম্বর যে নিয়মটা সেটি হচ্ছে শব্দের মধ্যে বা শেষে জ ফলা থাকলে যুক্ত বর্ণের উচ্চারণ দিতে হয়, শব্দের মধ্যে বা শেষে জ ফলা থাকলে যুক্ত বর্ণের উচ্চারণ দিতে হয়, ব ফলা এবং ম ফলার মতোই জ ফলা উচ্চারিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানেই শেষ করে দিব, ক্লাস বেশি সামনে আগাবো না। তার আগে তোমাদেরকে একটা অনুশীলন দিয়ে দেই। এই অনুশীলনটা তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ শেষ করে তোমরা এই অনুশীলনটা করবে। এখানে আমি 9টি শব্দ দিয়েছি, এই সবগুলো তুমি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে লিখে দিবে, সঠিক উত্তরটা ভিডিওর কমেন্টে লিখে দিবে। ইনশাল্লাহ আমরা বলে দিব যে সঠিক হয়েছে কিনা, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকে ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা উচ্চারণের দ্বিতীয় ক্লাসটি নিয়ে হাজির হব। ওইটাতে আমরা বিস্তারিত আলোচনা করে আমরা উচ্চারণের ক্লাসটি শেষ করে দিব। তাহলে তোমরা ওই ক্লাসটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো রাখবে এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে, তাহলে তুমি দ্রুত ওই ক্লাসটি পেয়ে যাবে। আশা করি কয়েকদিন মধ্যেই আমরা পরবর্তী ক্লাসটা দিয়ে দিব। ধন্যবাদ।